ভোরের কোমল আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো বন জুড়ে। রাতভর জমে থাকা শিশির বিন্দুগুলো ঘাসের ডগায় মুক্তোর মতো ঝিলমিল করছে। খরগোশেরা গর্ত থেকে বেরিয়ে নরম ঘাস খুঁজছে। কাঠবিড়ালিরা ডাল থেকে ডালে লাফিয়ে বেড়াচ্ছে, আর রঙিন পাখিরা নিজেদের মিষ্টি সুরে পুরো বনকে মুখর করে তুলেছে। সব মিলিয়ে বন জুড়ে যেন এক শান্ত আনন্দময় সকালের উৎসব। কিন্তু সেই শান্ত সকালের মাঝেই হঠাৎ একটি অদ্ভুত দৃশ্য সবার নজর কেড়ে নিল। বনের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল পুরনো বটগাছটির নিচে ছোট্ট কিছু একটা গুটিসুটি মেরে পড়ে আছে। কৌতূহলী হয়ে খরগোশ, কাঠবিড়ালি, টিয়া পাখি আর অন্যান্য প্রাণীরা ধীরে ধীরে তার চারপাশে জড়ো হতে লাগলো। ওই দেখো, বটগাছের নিচে ওটা কি? কিছু একটা নড়ছে মনে হচ্ছে। সত্যিই তো, আমি তো আগে কখনো ওখানে ওরকম কিছু দেখিনি। না না, আমার তো মনে হচ্ছে ও খুব ভয় পেয়েছে। দেখো না, কাঁপছে কিভাবে। ধীরে ধীরে সবাই কাছে এগিয়ে এলো, আর তারপর যা দেখলো তাতে তার বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। আরে, এটা তো একটা ছোট্ট হরিণ ছানা। এখানে একা কি করছে? আহারে বেচারা, মনে হয় অনেকক্ষণ ধরে কাঁদছে। ভয় পেও না ছোট্ট বন্ধু, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তোমার কি হয়েছে বলো? আমার আমার মা কোথায়? আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। ছোট্ট হরিণ ছানার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। তার মুখে মা শব্দটি শুনে উপস্থিত সবার বুক হু হু করে উঠল। তোমার মা কোথায় গেছে? আমি জানি না। গত রাতে আমি মায়ের পাশে ঘুমিয়েছিলাম। সকালে ঘুম ভাঙতেই দেখি মা নেই। আহারে, বেচারা একদম একা হয়ে গেছে। সব প্রাণীরাই বুঝতে পারলো হরিণ ছানাটির মাকে আর খুঁজে পাওয়া যাবে না। হয়তো সে কোনো শিকারীর হাতে ধরা পড়েছে, অথবা কোনো হিংস্র প্রাণীর আক্রমণে শিকার হয়েছে। চিন্তা করো না, আমরা তোমার মাকে খুঁজে বের করার চেষ্টা করব। ততদিন তুমি আমাদের কাছেই থাকবে। হ্যাঁ, আমরা সবাই মিলে ওকে বড় করব, ওর যত্ন নেব। ও একা নয়, আজ থেকে আমরা সবাই ওর পরিবার। দিন যেতে লাগলো। সবার আদর যত্নে বছর কয়েক পর সেই ছোট্ট ছানাটি পরিণত হলো এক সুদর্শন যুবক হরিণে। তার মাথায় উঠল বিশাল সুন্দর দুটি শিং। তার ডাগর ডাগর চোখ, মিষ্টি মুখের ভঙ্গি আর চঞ্চল স্বভাব দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। প্রতিদিন সে জলাশয়ের ধারে গিয়ে নিজের প্রতিবিম্ব দেখত। বাহ, কি সুন্দর দেখাচ্ছে আমাকে! এই শিং দুটো দেখেছ? পুরো বনে এমন শিং কারো আছে? প্রথমে সে শুধু নিজের সৌন্দর্যে খুশি হতো, কিন্তু ধীরে ধীরে সেই আনন্দ বদলে গেল অহংকারে। সে মাটিতে খুর দিয়ে আঁচড় কাটত, গাছে শিং ঘষে নিজের শক্তি প্রদর্শন করত। ছোটবেলার বন্ধুরা তার প্রশংসা করলে সে আরও অহংকারী হয়ে উঠত। কেউ কাছে আসতে চাইলে তাদের তাড়িয়ে দিত। এভাবে সে বনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একাই ঘুরে বেড়াতো। এদিকে বাঘমামার বড় বিপদ। বনের একদম গভীরে পাহাড়ের গায়ে একটি পুরনো গুহায় বাস করত বাঘমামা। বয়সের ভারে এখন তার শরীর আগের মতো জোর নেই, পা দুটো আগের মতো দ্রুত চলে না। শিকার করতে গেলে নাগালের বাইরে চলে যায়। শিয়াল ভাগ্নের উপর নির্ভর করতে হয় খাবারের জন্যে। শিয়াল নানা কৌশলে দুর্বল প্রাণীদের ভুলিয়ে ভালিয়ে বাঘের গুহার ভিতরে নিয়ে আসতো, আর বাঘ লুকিয়ে থেকে সুযোগ মতো ঝাঁপিয়ে পড়ত। একদিন শিকার খুঁজতে গিয়ে শিয়ালের সঙ্গে দেখা হলো সেই অহংকারী হরিণের।
হরিণকে দেখে শিয়ালের চোখে লোভ জেগে উঠল। সে মনে মনে ভাবল, এত বড় আর মোটাসোটা শিকার, যদি একে বাঘমামার কাছে নিয়ে যেতে পারি তাহলে অনেক দিনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এত বড় শিকার হাতছাড়া করা যাবে না। যে করেই হোক একে ফাঁদে ফেলতেই হবে। এই শিয়াল ছিল ভীষণ ধূর্ত। সে নিজে শিকার করতে পারতো না, কিন্তু মিষ্টি কথা বলে প্রাণীদের ফাঁদে ফেলতে ওস্তাদ ছিল। ওহে বন্ধু, একটু দাঁড়াও তো। কে আমাকে ডাকছো? আহা, কাছে থেকে দেখলে তুমি যে আরো সুন্দর। আমি তো ভাবতেই পারিনি বনের সবচেয়ে সুদর্শন হরিণের সঙ্গে আজ আমার দেখা হয়ে যাবে। তুমি আমাকে চেনো নাকি? চিনব না কেন? তোমার নাম এখন পুরো বন জুড়ে ছড়িয়ে পড়েছে। ছোট বড় সবাই তোমার সৌন্দর্যের গল্প করছে। তাই বুঝি? আমার সম্পর্কে কি বলে? কেউ বলে তোমার শিং নাকি রাজমুকুটের মতো সুন্দর। কেউ বলে তোমার দৌড়ের গতির সঙ্গে বাতাসও পাল্লা দিতে পারে না। আর কেউ কেউ তো বলে তোমাকে দেখলে মনে হয় বনের কোনো রাজপুত্র হাঁটছে। কথাগুলো পুরোপুরি মিথ্যে নয় অবশ্য। ফাঁদে পা দিচ্ছে। মিথ্যা হবে কেন বন্ধু? আমি তো সারা বন ঘুরে বেড়াই। এত সুন্দর, এত শক্তিশালী আর এত রাজকীয় হরিণ আমি জীবনে দেখিনি। কথাগুলো পুরোপুরি মিথ্যে নয় অবশ্য। তুমি বেশ বুদ্ধিমান মনে হচ্ছে। অন্তত তুমি আমার আসল মূল্যটা বুঝতে তো পেরেছো। শিয়াল বুঝতে পারল অহংকারী হরিণের সবচেয়ে বড় দুর্বলতা। পরের কয়েকদিন যখনই দেখা হতো সে শুধুই প্রশংসা করত। দিনের পর দিন মিথ্যা প্রশংসা শুনতে শুনতে হরিণ পুরোপুরি শিয়ালের উপর বিশ্বাস করতে শুরু করলো। একদিন শিয়াল সুযোগ বুঝে তার আসল চাল চালল। বন্ধু, আজ তোমার জন্য এমন একটা খবর এনেছি যা শুনলে তুমি আনন্দে লাফিয়ে উঠবে। তাই নাকি? বলো শুনি, কি খবর? এই খবর সবাইকে বলা যাবে না, কারণ এটা শুধু তোমার জন্য। বনের রাজা বাঘমামা তোমার কথা শুনেছেন। কি বললে? তিনি নিজে তোমার সঙ্গে দেখা করতে চান। সত্যি বলছো? বনের রাজা আমার সাথে দেখা করতে চান? শুধু দেখা নয়, আমার মনে হয় তিনি তোমাকে কোনো বিশেষ সম্মানও দিতে পারেন। আনন্দে হরিণের চোখ চকচক করে উঠল। আমি জানতাম একদিন না একদিন সবাই আমার প্রকৃত মূল্য বুঝবেই। এখন তো বনের রাজাও আমাকে সম্মান করছে। পরদিন শিয়ালের সঙ্গে হরিণ বাঘের গুহার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর তারা পৌঁছল পাহাড়ের পাদদেশে। সেখানে ছিল একটি বিশাল অন্ধকার গুহা। গুহার ভেতরটা ছিল অন্ধকার ও ঠান্ডা। দেওয়ালের ফাঁক দিয়ে সামান্য আলো ঢুকছিল। হরিণের বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। বন্ধু, এখানে কি বাঘমামা থাকেন? হ্যাঁ, ও তাই তো। তুমি এখানে দাঁড়াও, আমি মামাকে খবর দিয়ে আসি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। শিয়াল অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। হরিণ একা দাঁড়িয়ে রইল। 1 মিনিট গেল, 2 মিনিট গেল, 5 মিনিট গেল, কিন্তু কেউ এলো না। ধীরে ধীরে হরিণের মনে অস্বস্তি জন্ম নিতে লাগলো। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, কোথায় গেলে?
কোনো উত্তর নেই। ডাকতে ডাকতে সে গুহার আরও ভেতরে এগিয়ে গেল। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, কোথায় গেলে? হঠাৎ সে থমকে দাঁড়ালো। কোথাও থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ ভেসে আসছে। সে কান খাড়া করে শুনতে লাগলো। শিয়াল বলছে, মামা, আর দেরি করো না, শিকার একদম প্রস্তুত। ভাগ্নে, ওকে দেখে তো বেশ শক্তিশালী মনে হচ্ছে। আমি পারবো তো? পারবে না মানে? চিন্তা করো না মামা, দরকার হলে আমিও সাহায্য করব। অন্ধকারে ওই বোকা হরিণ তো আমাকে চিনতেই পারবে না। সব কথা শুনে হরিণের শরীর ভয়ে কেঁপে উঠল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার মাথা ঘুরে গেল। এক মুহূর্তও দেরি না করে সে প্রাণপণে গুহা থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করলো। তার খুরের শব্দে পুরো গুহা কেঁপে উঠল। মামা, ও পালিয়ে যাচ্ছে। পরের মুহূর্তেই বাঘ গুহা থেকে বেরিয়ে এলো। ঝোপঝাড়, পাহাড়ি পথ আর গাছপালা পেরিয়ে হরিণ তীরের গতিতে ছুটতে লাগলো। পিছনে ক্ষুধার্ত বাঘ আর সামনে অজানা পথ। তার সরু পাগুলো যেন বাতাসের গতিতে ছুটে চলেছে। কিন্তু বিপদ হলো তার গর্বের সেই বিশাল শিং। দৌড়াতে গিয়ে বারবার গাছের ডাল আর ঝোপে আটকে যাচ্ছিল। আর একটু দৌড়াতে পারলেই আমি বেঁচে যাব। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। আরও সামনে একটি ঘন ঝোপে তার শিং এমনভাবে আটকে গেল যে সে আর নড়তেই পারল না। এবার তার মনে এক অদ্ভুত উপলব্ধি জাগলো। বন্ধুরা, তোমাদের কথা আমি ভুলে গিয়েছিলাম। তোমরা আমাকে ভালোবাসতে, আর আমি অহংকারে তোমাদের অপমান করেছি। যে শিং নিয়ে আমি এত গর্ব করতাম, সেই শিংই আজ আমাকে বিপদে ফেলেছে। বাঘের পদশব্দ আরও কাছে আসতে লাগলো। হরিণ শেষবারের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সে পারল না। ঠিক তখনই পেছন থেকে বাঘ এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল। বনের নীরবতা ভেঙে এক করুণ চিৎকার শোনা গেল। কিছুক্ষণ পর জঙ্গল আবার নীরব হয়ে গেল। বাতাসে শুধু পাতার মৃদু শব্দ ভেসে আসছিল। অহংকার আমাদের সবচেয়ে বড় শত্রু। নিজের সৌন্দর্য, শক্তি বা ক্ষমতা নিয়ে গর্ব করলে একদিন সেই গর্বই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আর সত্যিকারের বন্ধুদের কখনো অবহেলা করা উচিত নয়।